হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথমেটিক। আজকে আমরা ক্লাস 10 2026 মাধ্যমিকে যে শূন্যস্থান পূরণগুলো আসতে পারে সেগুলো আমরা তোমাদের বই থেকে সলভ করব। তো তোমাদের বইতে টোটাল 80টা মতো শর্ট কোশ্চেন শূন্যস্থান পূরণ আছে সব চ্যাপ্টার মিলিয়ে। তো আজকের ভিডিওতে আমরা 40টা মতো শর্ট কোশ্চেন সলভ করব। এর পরের ভিডিওতে আমরা পরে 40টা শর্ট কোশ্চেন সলভ করলে আমাদের পুরো শূন্যস্থান পূরণগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এই শূন্যস্থান পূরণগুলো বইতে থেকে দেওয়া, খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো মাধ্যমিক পরীক্ষায় আসবেই, ঠিক আছে? আর শূন্যস্থান পূরণ করতে গিয়ে কি সমস্যা স্টুডেন্ট আমি একটু বলি। ধরো এমসিকিউ কোশ্চেন আছে, সেখানে 4টে অপশন থাকে, তোমাদের হাতে সুযোগ থাকে যে তোমরা যদি অ্যান্সার নাও জানো কিছু একটা টিক করলে তোমাদের অ্যান্সার সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। সত্য মিথ্যায় 50% চান্স থাকে, হয় সত্য বা মিথ্যা লিখে দিলে কোনো একটা তোমাদের আসতে পারে, ঠিক হয়ে যেতে পারে। সত্য হলে তো ফুল মার্কস, মিথ্যা হলে তো গেল নাম্বার। কিন্তু শূন্যস্থান পূরণে এসব চলবে না। শূন্যস্থান পূরণ তোমাকে প্রপারলি অ্যান্সার জানতে হবে, কারণ তুমি ওখানে একটু বানিয়ে কিছু লেখার নেই বা কোনো অপশন নেই। তো শূন্যস্থান পূরণ এই 80টা ম্যাথ খুব ভালো করে প্র্যাকটিস করো। আমি একদম শিওর এই 80টা ম্যাথের থেকে কম পাবেই, এবং এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে। তো খুব ভালো করে প্র্যাকটিস করো। স্টার্ট করি ভিডিও। আজকে ফার্স্ট ম্যাথটা আমরা পেজ নাম্বার 30 থেকে করব। পেজ নাম্বার 30 12 সি এর যে 1টা আছে ওটা আমাদের আজকে কোশ্চেন নাম্বার 1। তো এখানে আছে 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত বার করতে বলেছে। এই সমীকরণে বীজদ্বয় কি হয়? বীজদ্বয় মানে এটাকে যদি সলভ করি যে দুটো অ্যান্সার আসবে, এক্ষেত্রে এটা দ্বিঘাত সমীকরণ, তো দুটো অ্যান্সার আসে, সেই দুটো অ্যান্সারকে আমি ধরে নিই আলফা আর বিটা। তো আলফা বিটা থেকে যে অ্যান্সার দুটো আসবে এদের আলফা প্লাস বিটা এর সমষ্টি, মানে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এর অনুপাত আমাদের বার করতে হবে। তো ফার্স্ট আমি আলফা প্লাস বিটা বার করব। তো আলফা প্লাস বিটা কি? আলফা প্লাস বিটা হয় মাইনাস বি বাই এ। এটা এটা এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা এইভাবে দ্বিঘাত সমীকরণ লেখে। তো প্রথমেরটা হচ্ছে এ, এই -12টা হচ্ছে বি, আর এই 18টা হচ্ছে সি, ঠিক আছে? তো এখানে আলফা প্লাস বিটা বার করতে হচ্ছে। তো আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ। তো মাইনাস বি কোনটা? বি কত? এখানে বি আছে হচ্ছে 12। তাহলে এখানে আমি যদি আগে লিখি মাইনাস বি বাই এ, বি মানে কত বললাম? -12 আর এ কত আছে? 7। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 12/7। অ্যান্সার এখানে আসছে আলফা প্লাস বিটা 12/7। এবার আমি যদি আলফা ইন্টু বিটা বার করতে চাই, আলফা ইন্টু বিটা মানে হয় সি বাই এ। আলফা ইন্টু বিটা হয় সি বাই এ। তো এখানে সি এর জায়গায় কি আছে? লাস্টে সি এর জায়গায় আছে 18। তাহলে এখানে আসছে 18, আর এ মানে কোনটা? ফার্স্টে যেটা আছে 18/7। তাহলে আমি এখানে আলফা প্লাস বিটা পেলাম কত? 12/7। আর আলফা ইন্টু বিটা পেলাম কত? 18/7। তাহলে আমি এখানে লিখে দিই 12/7 ইস টু 18/7। এটা মুছে দিই। নেক্সট 7 আর 7 কেটে যাচ্ছে, তাহলে আসছে 12 ইস টু 18। 12 আর 18 6 ঘরে নামতা যায়, 6 দুগুনি 12 আর 3 6 18। তাহলে আমাদের ফাইনাল যে অনুপাত, যে অ্যান্সারটা আসলো সেটা কত আসলো? 2:3। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে c এর মান কত? যদি বীজদ্বয় পরস্পরের অনন্য হয়, মানে এখানে যে দুটো বীজ আছে আলফা আর বিটা, এরা একে অপরের অনন্য। মানে যদি আমি আলফাকে x ধরি তাহলে বিটা হবে 1/x। আলফা যদি x হয় তাহলে বিটা হবে 1/x। তো আমরা জানি যে আলফা ইন্টু বিটা হয় c বাই a। আলফা ইন্টু বিটা হয় c বাই a। আলফার ভ্যালু আমরা কি ধরেছিলাম? x। বিটা ভ্যালু আমরা কি ধরেছিলাম? 1/x। আর এখানে আছে c বাই a। তো সেক্ষেত্রে x আর x কেটে গেল, তাহলে 1 ইকুয়ালস টু c বাই a। নেক্সট লাইনে এটা এর সাথে গুণ হয়ে গেল, a ইকুয়ালস টু c। তো আমাদের কোশ্চেন ছিল c এর ভ্যালু কত? তো c এর ভ্যালু a, কারণ a ইকুয়ালস টু c, মানে তো c ইকুয়ালস টু আমরা a লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে এর অ্যান্সার এসে গেল c ইকুয়ালস টু a। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a প্লাস c এর মান কত? এখানে বীজ দুটি বলেছে পরস্পরের অনন্য এবং দুটি বিপরীত চিহ্নযুক্ত। আচ্ছা, তার মানে সে আগের অঙ্কটার মতনই সেম হবে। যদি ধরি আলফা এক্স হয় তাহলে বিটা হবে কি? 1/x, কিন্তু মাইনাসে চিহ্ন অপোজিট হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বলেছে কি a প্লাস সি কত হবে? a প্লাস সি আমাদের কত সেটা বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
তো আমরা যদি এটাকে নিই আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে কি হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আর আলফা ইন্টু বিটা কি হয়, আলফা ইন্টু বিটা হয় সি বাই এ, আলফা ইন্টু বিটা হয় সি বাই এ। তো এবার আমি জাস্ট রাফে লিখলাম, এটা ফর্মুলার মতো, এটা এখন ম্যাথে আমাদের লাগছে না, এখান থেকে ম্যাথ আমি করছি। তো আমি যদি প্রথমবারে আলফা ইন্টু বিটা নিই, আলফা ইন্টু বিটা যদি নিই, আর আলফা ইন্টু বিটা কি হবে এখান থেকে নেবো সি বাই এ, সি বাই এ। আমি আলফা কি নিয়েছিলাম এক্স, বিটা কি নিয়েছিলাম মাইনাস ওয়ান বাই এক্স, আর এখানে কি আসছে সি বাই এ। তো এটা কেটে গেল, অ্যান্সার মাইনাস ওয়ান। তাহলে সি ইকুয়ালস টু এ, সি বাই এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু সি বাই এ। পরের লাইনে এই এটা যদি এর সাথে গুণ হয় তাহলে হবে মাইনাস এ ইকুয়ালস টু সি। তো পরের লাইনে আমি যদি মাইনাস এটাকে ওই পাশে নিয়ে চলে যাই তাহলে কি হবে, জিরো থেকে যাবে এখানে, আর এটা যাবে সি প্লাস এ। তা আমাদের কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে এ প্লাস সি কত, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি যে জিরো ইকুয়াল টু এ প্লাস সি, কারণ এ প্লাস সি আর সি প্লাস সি একই কথা। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার আসলো কত, জিরো। তো এই তিনটে কোশ্চেন সলভ। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 4, পেজ নাম্বার 48 থেকে করবো। সি এর 1, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে বলে উত্তমবর্ণ, আর যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে বলে অধমবর্ণ। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা সিম্পল অ্যান্সার, যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে কি বলে, তাকে বলে উত্তমবর্ণ, শেষ, এখানে কিছু করার নেই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে যদি বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার t বছরের সুদ আসল কত হবে বার করতে বলেছে। তো এক্ষেত্রে সুদের হার মানে আর, আর কত দিয়েছে, আর দিয়েছে r/2%, ঠিক আছে। আচ্ছা পি মূলধন, মূলধন কত দিয়েছে 2p, এটাকে আমি কথাতেই লিখে নিই সুদের হার, সুদের হার। আর সময় কি দিয়েছে, সময় দিয়েছে টি বছর, সময় দিয়েছে টি বছর। তো সেক্ষেত্রে বলেছে সুদ আসল কত হবে, সুদ আসল। আচ্ছা, তো সুদ আসলের ফর্মুলা কি হবে, প্রথমে লিখতে হবে মূলধন প্লাস ফর্মুলা হয় পি আর টি বাই 100। তো এখানে পি এর জায়গায় 2p আছে, আর এর জায়গায় আছে r/2, 2টা আমরা নিচে বসাবো, আর টি, টি বছর বাই 100, ঠিক আছে। তো নেক্সট লাইনে এটার এটা কেটে গেল, তাহলে এখানে এসে হচ্ছে 2p প্লাস টি ইন্টু আর ইন্টু টি, ইন্টুটাকে আমরা একসাথে রেখে দিতে পারি পি আর টি বাই 100। এবার এখানে কি করেছে, এখানে 2p টা রেখেছে, হ্যাঁ 2p প্লাস পি আর টি বাই 100। তো এটাই অ্যান্সার। আমাদের শুধু বসাতে হবে, এটা তো দেওয়াই ছিল কোশ্চেনে, শুধু আমাদের এইটুকুনি বসানোর দরকার ছিল। তাহলে এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে বার্ষিক r/2% সরল সুদের 2p টাকার টি বছরের সুদ আসল কত হবে। তাহলে টি বছরের সুদ আসল হবে পি আর 2p প্লাস পি আর টি বাই 100। এইটা কোশ্চেনে দেওয়া ছিল এইটুকুনি, এইটুকুনি তো কোশ্চেনে লেখাই ছিল, তাহলে আমাদের শুধু অ্যান্সার হচ্ছে এইটুকুনি পি আর টি বাই 100। কোশ্চেন নাম্বার 6, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত যদি 8:9 হয় তাহলে বার্ষিক সুদের হার কত। আচ্ছা, তো এখানে মূলধন ধরে নিই যে মূলধন হচ্ছে 8x, আর সুদ আসল মানে সুদ সহ আসল দিয়েছে 9x। মানে মনে করো না আমি 8x টাকা ব্যাংকে রেখেছিলাম, এক বছর পর আমি কি দেখছি আমার টাকা 9x হয়ে গেছে, তাহলে 1x বেড়ে গেছে সুদ, সহজ কথা। আমি রেখেছিলাম 8x, এখন কি দেখছি 9x। বা আমি মনে করে নিতে পারি যে আমি রেখেছিলাম 8000, সাপোজ আমি রেখেছিলাম 8000, এখন কি দেখছি 9000 হয়ে গেছে, তাহলে সুদ পেয়েছি কত, 1000 টাকা। তো ওইভাবে ধরেই আমাদের x ধরে ম্যাথটাকে করতে হবে। তো ধরে নিই আমি 8x টাকা রেখেছিলাম, সুদ আসল পেয়েছি 9x, তো সেক্ষেত্রে শুধু সুদ কত পেয়েছি 1x, এটাই আমাদের সুদ পেয়েছি। তো জানতে চেয়েছে যে সুদের হার কত, সুদের হার, সুদের হারের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে r ইকুয়ালস টু i ইনটু 100 বাই পি ইনটু টি। এখানে i হচ্ছে সুদ, p হচ্ছে মূলধন, t হচ্ছে টাইম। তো i মানে সুদ কত পেয়েছে 1x, ঠিক আছে, 100 তো 100ই হবে, p কত 8x টাকা, আর টাইম কত 1 বছর। তো এক্ষেত্রে x আর x কেটে গেল, 4 দিয়ে যদি কাটি এটা হবে 25, 4 দিয়ে কাটলে এটা হবে 2, তাহলে অ্যান্সার আসছে 25/2 বা 12/1/2%। বা এটাকে তুমি দশমিকে রাখতে চাও সেক্ষেত্রে লিখতে পারো যে 12.5%, 12.5% যাকে বলে। তো এটাই ছিল কোশ্চেন নাম্বার 6 অবধি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ এবং আর এস যা দুটি দৈর্ঘ্য অনুপাত 1:1 হলে পি ও কিউ এবং আর ও এস কত হবে। আচ্ছা, ধরে নিই এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। তো সেক্ষেত্রে এখানে দুখানা জ্যা আছে, একটা পি কিউ একটা আর এস। তো মনে করি এটা হচ্ছে পি কিউ,
আর এটা মনে করি এখানে আছে RS, এই দুটো সেম মাপের আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলেছে যদি আমি এই দুটোকে জয়েন করে দিই তাহলে কি হবে, তাহলে এটা তো ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এই দুটো ত্রিভুজ একটা সর্বসম ত্রিভুজ হচ্ছে, কারণ এদের এই সাইড গুলো মিলছে, দুটোই ব্যাসার্ধ করে। আবার প্রশ্নে বলেছে যে এই যে লেন্থটা এটা আর এটা সেম হবে, তাহলে সেক্ষেত্রে এরা যে কেন্দ্রে কোণ উৎপন্ন করবে তাহলে সমান হবে। যদি আমি ভাবি যে এরা এখানে সাপোজ 60 ডিগ্রি তৈরি করছে, তো এখানেও 60 ডিগ্রি তৈরি করবে, তো সেক্ষেত্রে দুটো অনুপাত কি হবে, 60 ডিগ্রি মানে 1:1। তাহলে এটা কোয়েশ্চেন নাম্বার 8, বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ, এর অ্যান্সার কেন্দ্রগামী হবে। কিভাবে হবে একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা একটা বৃত্তের জ্যা আর এটা হচ্ছে একটা কেন্দ্র, তো বৃত্তের উপর যদি আমি একটা লম্ব আঁকি তাহলে এটা 90 ডিগ্রি হবে। তো এই লম্বটা এইভাবে যখন যাবে তখন কেন্দ্রকে টাচ করে যাবে, তো এই বৃত্তের এই লাইনটা এটা কেন্দ্রকে, এটা যদি ও হয় তো কেন্দ্রকে টাচ করে বেরিয়ে যাবে, তো এর অ্যান্সার হবে কেন্দ্রগামী, মানে বৃত্তের কেন্দ্রকে টাচ করে বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, একটি সমকোণী চৌপলে কর্ণের সংখ্যা কটি। একটি সমকোণী চৌপল মানে যেটা 3D ফিগার, হতে পারে যে সেটা ঘনক বা হতে পারে আয়তঘন, তোর কটা কর্ণ হয়, তো আয়তঘনের 4টে কর্ণ হয়, আয়তঘনের কর্ণের সংখ্যা 4টি কর্ণের সংখ্যা এটা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, একটি ঘনকের তলের কর্ণের দৈর্ঘ্য, কোশ্চেন নাম্বার 10 বলেছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত। এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে, মানে কোশ্চেনটা বলছে একটা ঘনক আছে, এরকম একটা ঘনক আছে যার একটা সাইডের কর্ণ, পুরো ঘনকের কর্ণ চাইনি, পুরো ঘনকের কর্ণ চাইলে তো অন্য ফর্মুলা হতো, পুরো ঘনকের ফর্মুলা হলে হতো √3 গুণ বাহু, কিন্তু বলেছে এর একটা সাইড, যে কোনো মনে করেন এই সাইডটা সব মুছে দিই, মনে করেন এই সাইডটার কথা বলছে, শুধু এই সাইডটা, তো এর কর্ণের দৈর্ঘ্য কি বলেছে, এর কর্ণের দৈর্ঘ্য কি হবে, √2 গুণ বাহু, √2 গুণ বাহু, ঠিক আছে। এর একটি কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হবে √2 গুণ বাহু, কিন্তু যদি বলতো ঘনকের কর্ণ তখন হতো √3 গুণ বাহু। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এটা আমরা 76 পেজ করছি। কোশ্চেন নাম্বার 11 বলেছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই বিশেষ ঘনবস্তুর নাম কি হবে। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, মানে দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, চওড়াতেও সমান, হাইটও সমান, তাহলে এটা বিশেষ ঘনবস্তুর নাম কি হবে, ঘনক হবে। একটা সমকোণী চৌপল যার সবকটা সাইড যদি সেম হয় তো সেটা ঘনক হবে, ইজি ছিল এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 12, পেজ নাম্বার 99 থেকে করছি আমরা। তো এখানে সি এর প্রথম কোশ্চেন বলেছে তিনটি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল যদি 64 হয় তাহলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হবে। ধরে নিই আমি তিনটে সংখ্যা হচ্ছে a স্কয়ার আর a কিউব, মানে যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে ধীরে ধীরে বাড়তে থাকবে। ধরে নিই a সাথে a গুণ করে a স্কয়ার এসছে আর তার সাথে গুণ করে মানে মনে করো প্রথমটা যদি a হয়, ধরে নিই প্রথমটা a, তাহলে এর সাথে যদি আবার একটা a গুণ করি তাহলে a স্কয়ার আসছে, আর যদি a স্কয়ার হয় এর সাথে যদি আবার একটা a গুণ করি তাহলে a কিউব আসছে। তো তিনটে সংখ্যা এই তিনটে a স্কয়ার আর a কিউব। তো কোশ্চেন বলেছে যদি এদেরকে গুণ করো তাহলে কত পাবে, 64 পাবে। আচ্ছা, তাহলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত, তাহলে যদি আমি a গুণ a স্কয়ার গুণ a কিউব করি তাহলে আমি কত পাবো, 64 পাবো। আচ্ছা, তাহলে এখানে এর মধ্যে কিছু নেই মানে 1 আছে, তাহলে যদি আমি গুণ করি পাওয়ার গুলো প্লাস হয়ে যাবে, 2 এর আগে 3, 3 3 6, a টু দি পাওয়ার 6 64, a টু দি পাওয়ার 6 যদি 64 হয়, 64 কে যদি আমি এভাবে ভাঙাই 2 দিয়ে 32, 16, 8, 4, 2, তাহলে আসছে 2 টু দি পাওয়ার 6, কারণ এখানে 6খানা 2 আছে, 1 2 3 4 5 6, তাহলে আমি বুঝে গেলাম যে a কত আসছে, 2 আসছে। এবার আমাকে কোশ্চেন কি বলেছিল, কোশ্চেন বলেছিল যে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি, মানে আমি এইটা জিজ্ঞেস করেছিল, এইটা আমার কত হবে, এইটা এখন জানতে চেয়েছে। তাহলে a স্কয়ার মানে কত, 2 স্কয়ার মানে কত, 4, তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সার কত আসছে, 4। নেক্সট কোশ্চেন নাম্বার 13, a is to b equals to b is to 5 আর a is to 2 equals to b is to 5 equals to c is to 8 হলে, আচ্ছা আগে এটা লিখে নি, a is to 2 b is to 5 c is to 8, c is to 8 হলে a এর 50%, b এর 20% equals to c এর কত পার্সেন্ট। আচ্ছা, তো আমি এটাকে এইভাবে লিখি, a/2 b/5 c/8 equals to k, ধরে নি এটা k, তাহলে a/2 সমান সমান k, b/5 সমান সমান k, c/8 সমান সমান k, তাহলে a equals to কত, 2k, b equals to কত, 5k,
আর c ইকুয়ালস টু কত 8k, a ইকুয়ালস টু 2k, b ইকুয়ালস টু 5k, c ইকুয়ালস টু 8k। তো বলেছে a এর 50%, আমি একটা দিয়ে বার করে দিতে পারবো এটাকে, a এর 50%, a ইনটু 50% ইকুয়ালস টু c, c ইনটু x%, ধরেন x%, c এর x% লাগবে, ঠিক আছে। তো নেক্সট লাইনে a মানে কত, a মানে হচ্ছে 2k, ঠিক আছে, 2k ইনটু 50%, আর c মানে কত আছে, c মানে 8k, 8k ইনটু x%। নেক্সট লাইন, তো এখানে আমি যদি 8k কে নিচে নিয়ে চলে আসি, 2k ইনটু 50% বাই 8k ইকুয়ালস টু x%। তো k কে ফার্স্টে কাটলাম, 2 দিয়ে কাটলাম 4, তাহলে 4 দিয়ে যদি 50 কে কাটা যাবে না, 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটবে, এটা হবে 2 আর এটা হবে 25, তাহলে হবে 25 বাই 2% ইকুয়ালস টু x%, তাহলে 12 গুণ 1 এর 2% ইকুয়ালস টু x%, তাহলে x কত হবে 12 গুণ 1 এর 2। ব্যাস, আমার এই বিটা লাগবেই না, a আর c দিয়ে ডাইরেক্ট আমরা a আর c কে ইকুয়াল করে দেবো। পরে এখানে কোশ্চেনে বলেছিল না যে a ইকুয়ালস টু 50%, c ইকুয়ালস টু কত পার্সেন্ট, মাঝখানে b ইকুয়ালস টু 20% ছিল, আমরা যদি b ইকুয়ালস টু 20% দিয়ে করতাম তাহলেও সেমই আনসার আসতো। আমরা যে কোনো একটা দিয়ে করলে হবে, তো সেক্ষেত্রে আমি a আর c কে ইকুয়াল করে দিয়েছি। বলেছিল a এর 50% আর c এর x%, এটা আমি ধরে নিয়েছি x%টা। নেক্সট কোশ্চেন নাম্বার 14, x প্লাস 2 এবং x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে x এর মান কত। আচ্ছা, x প্লাস 2 আর হচ্ছে x প্লাস 2 আর x মাইনাস 3, সরি, আচ্ছা, আর এদের মধ্য সমানুপাতি x, তাহলে x এর মান কত। ঠিক আছে, মধ্য সমানুপাতি লেখার প্রসেস কি, x প্লাস 2 বাই x আর এখানে x ইনটু x মাইনাস 3, মধ্য সমানুপাতি হলে ওটাকে আমরা দুবার লিখি, এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা, ঠিক আছে। তো এটা নিচে একবার x কে দেবো আর x এর নিচে একবার এটাকে দেবো, এইভাবে। তো এবার আমরা কোনাকুনি গুণ করবো, x আর x আর এটার সাথে এটা, x প্লাস 2 x মাইনাস 3 আর এই কোনাকুনি গুণ হলে x ইনটু x। নেক্সট লাইনে এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়ালস টু x স্কয়ার। কিভাবে হলো, x আর x গুণ করে আসছে x স্কয়ার, x আর 3 গুণ করে আসছে 3x, 2 আর x গুণ করে আসছে 2x, 2 আর 3 গুণ করে আসছে মাইনাস 6, এখানে x স্কয়ার। সবকে এদিকে নিয়ে চলে আসি x গুলোকে, আর আচ্ছা আরেকটা লাইন করে নিই আমি, x স্কয়ার এই দুটো হিসাব করলে কত আসছে, মাইনাস 3x প্লাস 2x হিসাব করলে আসছে মাইনাস 6 ইকুয়ালস টু x স্কয়ার। নেক্সট লাইন, তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার আর 6 টা পাশে গিয়ে গেল প্লাস, কি করলাম x গুলোকে এদিকে নিয়ে চলে আসলাম, 6 টাকে ওপাশে পাঠিয়ে দিলাম, x স্কয়ার কেটে গেল, মাইনাস x ইকুয়ালস টু 6, মাইনাস x ইকুয়ালস টু 6, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 6, মাইনাস টা ওপাশে পাঠিয়ে দিলাম, তাহলে x এর ভ্যালু কত আসলো, মাইনাস 6। নেক্সট 19 পেজের থেকে কোশ্চেন নাম্বার 15 ধরি এটাকে আমরা। তো সেক্ষেত্রে সি এর পার্সেন্টটা করছি, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদ 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ। আচ্ছা, এটা মানে কোশ্চেনটা কি বলতে দিয়েছে, এটা বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পরিমাণ সমান হবে, অ্যান্সার হবে সমান। এবার আমি একটু বুঝিয়ে দিই কোশ্চেনটা কি বলতে চেয়েছে। কোশ্চেনটা বলছে মনে করো আমি 5,000 টাকা রাখলাম ব্যাংকে, ঠিক আছে, 8% ইন্টারেস্টে ব্যাংকে সরল সুদে রাখলাম আর এক জায়গায় চক্রবৃদ্ধি সুদে রাখলাম, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। তো প্রথম বছরে 5,000 টাকার 8% হারে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদে যা পাবো চক্রবৃদ্ধি সুদও তাই পাবো। সরল সুদ যেমন এখান থেকে পাবো আমি 400 টাকা, চক্রবৃদ্ধি সুদের বেলাও 400ই পাবো। তো প্রথম বছরের জন্য সুদের হার টাকা যা খুশি থাক না কেন, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ প্রথম বছর ফার্স্ট ইয়ারের জন্য একদম সমান হয়, এটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, আর আচ্ছা সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি, এটাকে বলবে সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধি মানে সমান হারে বাড়ছে, সময় বাড়ছে জিনিসটাও বাড়ছে, তো সমহার বৃদ্ধি, সম মানে সমান, হার মানে একই রেটে, তো সমান রেটে বৃদ্ধি পাচ্ছে। পরেরটা 17, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার হ্রাস। আগেটা ছিল সমহার বৃদ্ধি, এটা হচ্ছে সমহার হ্রাস। যেহেতু সময়ের সাথে সাথে কোনো জিনিস যদি কমছে তো সেটাকে বলবো না সমহার হ্রাস। কি ক্ষেত্রে হতে পারে, মনে করো আমি একটা মেশিন কিনেছি, ধরো এটা একটা মেশিন, ঠিক আছে, এটা মেশিন, তো এর দাম এখন ধরো 10,000 টাকা সাপোজ, তো প্রত্যেক বছর ধরো 10% করে কমে, তো 3 বছর পর কি হবে, যত সময় বাড়ছে দাম আস্তে আস্তে কমতে থাকবে, তো এটাকেই বলছে সমহার হ্রাস। সময় বাড়বে ধীরে ধীরে দামটা কমে যাবে, এরকম ঘটনাকে বলছে সমহার হ্রাস। নেক্সট পেজ নাম্বার 139, সি এর 1, অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ,
অর্ধবৃত্তস্থ যে কোণ হয় সেটা হয় সমকোণ মানে 90 ডিগ্রি। কিভাবে? মনে করো একটা বৃত্ত, এটা মনে করো বৃত্তের ব্যাস এখান থেকে এই অবধি, এর নাম এ আর বি, এটা হচ্ছে ও। তো আমি যদি এই দাগটাকে মুছে দিই এইভাবে, তাহলে এটা কত আসছে? এটা আসছে 180 ডিগ্রি, ঠিক আছে, কারণ এটা স্ট্রেট লাইন 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। এবার আমি যদি বৃত্তের যে কোনো জায়গায় একটা অ্যাঙ্গেল আঁকি, যে কোনো এই পয়েন্টে, মনে করি এই পয়েন্টটা, তাহলে আমরা একটা উপপাদ্য শিখেছিলাম যে বৃত্তের যে কেন্দ্রস্থ কোণ হয় সেটা বৃত্তের প্রান্তস্থ কোণ বা প্রান্তীয় কোণের ডবল হয়। মানে এটা যদি ধরো 60 ডিগ্রি হয় তাহলে এটা হয় 30 ডিগ্রি, এরকম শিখেছিলাম। তো এটা যদি 180 ডিগ্রি হয় তো সেই হিসাবে এটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এই জন্য বলেছে অর্ধবৃত্তস্থ কোণ কত? সমকোণ বা 90 ডিগ্রি। নেক্সট, পরের কোশ্চেন, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। যদি আমি একটা বৃত্ত বানাই, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তো সেটা বলছে যে বৃত্তের মাঝখান থেকে যদি যে দাগটা দেয় এটা তো অর্ধবৃত্ত হচ্ছে, কিন্তু বলছে এই যে কোশ্চেনটা দিয়েছে এটা অর্ধবৃত্ত হবে না। অর্ধবৃত্তর থেকে যদি ছোট হয়, মানে এরকম এরকম জায়গায় কোনো কোণ হয়, তো সেক্ষেত্রে এই যে কোণটা আসছে এটা তো 180 থেকে বড় আসছে, কারণ 180 তো শুধু এইটুকু ছিল, এটা তো 180 থেকে বড় হয়ে গেল। এই যে কোণটা এটা তো 180 ডিগ্রি থেকে বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এর যে প্রান্তস্থ কোণ মানে এই যে কোণটা হবে সেটা কি হবে? সেটাও 90 থেকে বড় হবে অবভিয়াসলি। মনে করে নিয়ে ধরো এটা 200, সাপোজ আমি এটা মনে করে নিলাম এটা 200, 180 থেকে বড় 200 ধরে নিই, তাহলে সেই হিসেবে এটা কত হবে? 100 হবে, ঠিক আছে। তো সেই জন্যই যদি এটা অর্ধবৃত্ত থেকে বড় হয় তাহলে এটা সমকোণ বা সূক্ষ্মকোণ হবে না, সেক্ষেত্রে এটা হবে স্থূলকোণ। এক্ষেত্রে এটা হবে স্থূলকোণ। নেক্সট, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে, সমকোণী ত্রিভুজ আঁকি একটা, আঁকলাম সমকোণী ত্রিভুজ, এর অতিভুজকে যদি ব্যাস বানাই তাহলে এটা হবে ব্যাসার্ধ, ঠিক আছে। করে যদি একটা বৃত্ত আঁকি তাহলে বৃত্তটা কেমন হবে? বৃত্তটা যদি আঁকি, এখানে আমি এমনি আঁকছি, কিন্তু যদি এটা তোমাদের উপপাদ্যও আছে, সম্পাদ্যতেও আছে যে অতিভুজ পরিবৃত্ত অঙ্কন করার সময় যখন তোমরা পরিবৃত্ত অঙ্কন করবে তো দেখবে অতিভুজকে যদি আমি হাফ করি তো এটাকে ব্যাসার্ধ ধরে ব্যাস করলে সবকটা পয়েন্টে টাচ করে যাবে। তাহলে এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছে তাহলে যে বৃত্তটি হবে সেটা ড্যাশ বিন্দু দিয়ে যাবে, সেটা সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। সমকৌণিক মানে এই যে সমকোণ, সমকোণের এই একটা বিন্দু আর এই একটা বিন্দু আর এই যে বিন্দু, এই তিনটে বিন্দুকেই ও টাচ করে যাবে। তো সেক্ষেত্রে এর অ্যান্সার হবে সমকৌণিক, সমকৌণিক বিন্দু। নেক্সট, কোশ্চেন নাম্বার 21, এটা আমরা করবো 148 পেজ থেকে। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য L, প্রস্থ B, আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজের দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত একক? আচ্ছা, কোশ্চেনটা একটু ভালো করে বুঝি। এটা একটা আয়তক্ষেত্র আছে, এর দৈর্ঘ্য হচ্ছে L আর প্রস্থ হচ্ছে B। এবার এটাকে মুড়িয়ে দিয়েছে, কাগজ যেমন মুড়িয়ে দেয় না এরকম গোল করে, সেটাকে গোল করে মোড়ালে এরকম লাগবে দেখতে। তো এক্ষেত্রে হাইট কত আসছে? B, কারণ এটাকেই তো গোল করে মোড়াচ্ছে, এইভাবে এইভাবে মোড়াচ্ছে, এটাকে গোল করে ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে। যেমন একটা কাগজ হয় না, যেমন এই যে কাগজটা, মনে করো এই যে কাগজটা, এই কাগজটাকে যদি আমি এরকম ভাবে গোল করে মোড়াই, এই যে এরকম ভাবে গোল করে মোড়াই, তাহলে যেমন দেখতে হবে এরকম গোল করে দিয়েছে, পুরো গোল করে দিয়েছে। তো সেক্ষেত্রে কি হবে? এই যে চওড়াটা এটাই এর হাইট হয়ে গেছে, তো এটা হয়ে গেছে B। আর এই যে পরিধিটা, এই পরিধিটা এখন কত? L। এবার বলেছে এর পার্শ্বতলের ক্ষেত্রফল, বলেছে এটা পার্শ্বতলের ক্ষেত্রফলে কত হবে? হ্যাঁ, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr/h। এবার 2πr মানে কি? 2πr মানে তো এটা পরিধিটা, তো 2πr আমাদের কাছে কত আছে? L। আচ্ছা, আর h মানে কি? h মানে হচ্ছে হাইটটা B, তাহলে অ্যান্সার কত হবে? L × B। এবার একটু ভালোভাবে বুঝি ম্যাথসটাকে। মনে করো ধরো যখন কাগজটাকে মোড়াচ্ছে, তো এটাই তো এর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে, এই কাগজটা ছাড়া তো অন্য কোনো কাগজ আসছে না এখানে। তো এর ক্ষেত্রফল কি ছিল? এর ক্ষেত্রফল তো ছিল L × B মানে LB। তো আমরা যদি এটা দিয়ে বার করি তাহলে LB আসছে। আর যদি শুধু ভালো করে ভেবে দেখো, একটু ভালো করে ভেবে দেখো, যে কাগজটাকে ঘুরিয়ে বৃত্তের পরিধি চোঙটা বানাচ্ছে সেই কাগজটাই তো অ্যাকচুয়ালি LB, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সেক্ষেত্রে অ্যান্সার দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? তুমি এইভাবে বার করতে পারো, বা যদি ভাবো যে আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দেবো, কারণ কাগজটা তো এটাই ছিল, এটাকে মুড়িয়ে চোঙ বানিয়েছে, তো L × B করলেও এভাবে করতে পারো। বা যদি মনে করো যে না আমি চোঙের ফর্মুলা দিয়েই করবো, তাহলে হবে 2πr × h। 2πr মানে এটা পরিধি, এটা এখন L, আর B এর জায়গায় হাইট, L × B, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি। চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্মাণ করি। আচ্ছা, চোঙটা আঁকি আমি, মনে করিনি এটা হচ্ছে সেই চোঙটা, এটা হচ্ছে চোঙটা।
এবার এই চোঙের ক্ষেত্রে বলেছে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কোনটা, এখান থেকে এতটা, এটা হচ্ছে 3 সেমি, আর এর যে উচ্চতা হচ্ছে 4 সেমি, হাইট হচ্ছে 4 সেমি। তো এর মধ্যে তো কাট করে একটা চোঙ রাখা যাবে সবচেয়ে হাইয়েস্ট, তাই না? যদি এটাকে আমি কাট করে রাখিস তো সেক্ষেত্রে এটা অতিভুজ হয়ে যাচ্ছে, কারণ এটা তো 90 ডিগ্রি, এটা স্ট্রেট লাইন, এটা ব্যাস আর এটা হাইট। তো এটা যদি অতিভুজের ফর্মুলায় বসাই x স্কয়ার ইকুয়ালস টু 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে x স্কয়ার সমান সমান 16 প্লাস 9, x স্কয়ার সমান সমান 25, x সমান সমান √25, কারণ স্কয়ারটা বেশি রুট হয়ে গেল, তাহলে x সমান সমান 5। তাহলে যে সবচেয়ে লম্বা দণ্ডটা রাখা যাবে সেটা কত হবে, 5 মিটার, 5 সেমি, কারণ এটা সেন্টিমিটারে আছে, তাহলে এর অ্যান্সার হবে 5 সেমি। নেক্সট কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত, হিসাব করে দেখি। কি বলেছে, চোঙটার আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আর কি বলেছে, বলেছে চোঙটার বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 পাই আর এইচ। বলেছে পাই আর স্কয়ার এইচ, 2 পাই আর এইচ সেম, তাহলে ব্যাস কত, ঠিক আছে। তো এক্ষেত্রে পাই আর পাই বাদ, এইচ আর এইচ কেটে দিই দুপাশে, এখানে আর স্কয়ার আছে, এখানে আর আছে, তো যদি আমি আর দিয়ে আর স্কয়ার কে কাটি তাহলে একটা আর থাকবে, তাহলে ফাইনালি আর ইকুয়ালস টু কত হচ্ছে, 2 সেমি। আর মানে কি হয়, ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাস কত হবে, ডবল হবে, তাহলে কত হবে ব্যাস, ব্যাস হবে 4 সেমি। খুব সহজ ছিল ব্যাসটা। নেক্সট কোশ্চেন নাম্বার 24, পেজ নাম্বার 162 থেকে করব আমরা। এখানে বলেছে 5√11 এটি একটি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। কোন একটা নাম্বারের সাথে, 5 এর সাথে বা যে কোনো নাম্বারের সাথে যদি কোনো রুটের নাম্বার প্লাস থাকে, রুটের নাম্বার মাইনাস থাকে, রুটের নাম্বার গুণে থাকে, বা রুটের নাম্বার যদি ভাগে থাকে, এরকম ভাবে ভাগে থাকে, তো সব অমূলদ হবে। শুধুমাত্র যোগ বিয়োগ বলে কোনো কথা না, যোগে থাক, বিয়োগে থাক, গুণে থাক, ভাগে থাক, এখানে যা খুশি থাকতে পারে, 7, 11, 273, শুধু এমন সংখ্যা না হয় যেটা রুট থেকে বেরিয়ে চলে আসে, তাহলে তো হবে না। যেমন ধরো √5/16, তাহলে ধরো 5/4 হয়ে যাবে, কিন্তু এমন না। যদি √5/17 থাকে তাহলে সব অমূলদ, বোঝা গেল। সে এখানে 5 বলে কোনো কথা নেই, এখানে অন্য নাম্বার থাকতে পারে, কিন্তু যদি এইভাবে থাকে কোনো নাম্বার, তো সেক্ষেত্রে সব অমূলদ সংখ্যা হবে, অন্যথায় ওটা মূলদ সংখ্যা হবে, এগুলো সব অমূলদ। 25 বলেছে √3 - 5 এর অনুবন্ধীকরণে কি হবে, √3 - 5 এর অনুবন্ধীকরণে কি হবে, এখানে রুটে কি আছে, রুটে আছে √3, 5 টা রুটে নেই, তো এটাকে এমনি লিখে দিই, আর এটা এর সাইনটা শুধু বদলে যাবে, এখানে ছিল কিছু নেই মানে প্লাস ছিল, তো এখানে আমি একটা মাইনাস বসিয়ে দেবো। এর অনুবন্ধীকরণ মানে কি, যে সংখ্যাটা রুটে থাকবে পার্টিকুলারলি ওর অপোজিট সাইনটা আমাকে আনতে হবে, বাকি সাইনটা ওটা ওটা যেমন আছে ওটা ছেড়ে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এটা হলো √3 - √5, এটা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট, পরের কোশ্চেন বলেছে যে দুটি দ্বিঘাত যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় অনুবন্ধীকরণ। এরকম করণী যেগুলোকে যোগ করি বা গুণ করি, যদি মূলদ সংখ্যা পেয়ে যাই তাহলে সেটাকে বলবো অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী। নেক্সট, কোশ্চেন নাম্বার 27, এটা আমরা করবো 171 পেজ থেকে। একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি, আচ্ছা বলেছে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের বিপরীত কোণগুলো প্লাস করলে 180 ডিগ্রি আছে। মনে করেন এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি, কোন একটা চতুর্ভুজ আছে এ বি সি ডি, এখানে এ আর সি যদি প্লাস করি তাহলে বলছে 180 পাবো, আর বি আর ডি যদি যোগ করি তাহলে 180 পাবো। তাহলে এই বৃত্তের যে শীর্ষবিন্দুগুলি সেগুলোকে ব্যাপারে কি কিছু লিখতে বলেছে। তা আমরা শিখেছিলাম এটা একটা উপপাদ্য, যে চতুর্ভুজের বিপরীত বাহু প্লাস করলে 180 ডিগ্রি আছে, তাহলে ওটা বৃত্তের মধ্যে থাকে, তার মানে নিশ্চয়ই এই চতুর্ভুজটা একটা বৃত্তের মধ্যে আছে, আর একটাই বৃত্তের মধ্যে রয়েছে। ছবিটা একটু বাজে হয়েছে এখানে, কিন্তু বোঝার জন্য একটু এই ছবিটা দেখে বোঝে নাও, যে এটা একই বৃত্তের মধ্যে 4টে পয়েন্ট একদম বৃত্তের গায়ে লেগে রয়েছে, তো এরকম পয়েন্টকে বলবো সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ মানে এরা একটাই বৃত্তের মধ্যে সব 4টে পয়েন্ট আছে, মানে চতুর্ভুজটা একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার 4টে পয়েন্ট বৃত্তের গায়ে লেগে আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটি বৃত্তস্থ সমান্তরিক একটি ড্যাশ চিত্র, এটা তো খুবই ইজি কোশ্চেন। বৃত্তস্থ সমান্তরিক মানে কি, একটা বৃত্ত আঁকো, বৃত্তের মধ্যে সমান্তরিক আঁকার চেষ্টা করো, আঁকা যাবে না, আঁকার চেষ্টা করে দেখতে পারো, দেখবো এটা এসে যাবে, আয়তক্ষেত্র এসে যাবে। সামান্তরিকের ব্যাপারে কি জানি আমরা, অপোজিট সাইড গুলো ইকুয়াল, আচ্ছা এরও অপোজিট সাইড ইকুয়াল দিয়ে দিলাম। সামান্তরিকের বেলা আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়, তাহলে এ আর সি সমান, আচ্ছা অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি সমান বলছো, ঠিক আছে। অ্যাঙ্গেল এ আর সি যদি সমান হয়, আর অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি কে প্লাস করলে তো 180 ডিগ্রি আসে, কারণ এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ, আগের ম্যাথে দিয়েছিল। একবার বলছো এ আর সি ইকুয়াল, আবার বলছো এ আর সি প্লাস করলে 180 আসবে, তাহলে অ্যাঙ্গেল এ কত আসবে, অ্যাঙ্গেল এ 90, অ্যাঙ্গেল সি ও 90। যদি দুজনকে প্লাস করলে 180 আসে, দুজনেই সমান হয়, তাহলে দুজনে 90 করে,
তো এমন একটা ফিগারের কথা ভাবো, এই অ্যাঙ্গেল গুলো 90 করে, অপোজিট সাইড ইকুয়াল, তাহলে কার কথা মনে পড়ছে? আয়তক্ষেত্র। তাহলে এটা অ্যান্সার হবে আয়তক্ষেত্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি, একটি বর্গাকার চিত্র, বর্গাকার মানে স্কোয়ার, স্কোয়ারের মতো দেখতে হবে, বর্গাকার, বর্গাকার চিত্র আঁকলাম, ঠিক আছে। এর অপোজিট সাইড ইকুয়াল, হ্যাঁ অপোজিট সাইড ইকুয়াল, এগুলো কত 90 ডিগ্রি করে, হ্যাঁ 90 ডিগ্রি করে, তাহলে এটা বৃত্তস্থ, বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজের বেলা কি হবে অ্যান্সার? যা এটা অ্যান্সার লিখেছি এটা তাই হবে, সমবৃত্তস্থ। যদি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্রে 4টে পয়েন্ট পুরো বৃত্তকে টাচ করে যায়। আসলে এটাকে আমরা বুঝবো কি করে? বর্গক্ষেত্রের বেলা কি বুঝি? যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, সাইড দিয়ে এখানে খুব একটা ইম্পর্টেন্ট নেই, সাইডটা ম্যাটার করছে না, ম্যাটার করছে পয়েন্ট গুলো, এই অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি করে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি। তো অ্যাঙ্গেল বি এই দুটো আর এই দুটো মেলালে কত আসছে? অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি যদি মেলাই 180 ডিগ্রি আসছে। আবার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি যদি মেলাই এটাও 180 ডিগ্রি আসছে। তাহলে এই বিপরীত কোণগুলো যেগুলো আছে এগুলো সম্পূরক কোণ। তো যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক কোণ সে বৃত্তস্থ হবে। বা আমরা এটাও পড়েছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলি সম্পূরক হয়। তাহলে আমরা ধরে নিতে পারি যেটা এক বৃত্তের মধ্যে আছে, যে বৃত্তের এ বি সি ডি বৃত্তের একদম প্রান্তে রয়েছে, তাহলে এটা হবে সমবৃত্তস্থ কোণ, সমবৃত্তস্থ শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। নেক্সট 31 কোশ্চেন নাম্বার, আমরা এটা করবো 185 পৃষ্ঠা থেকে। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, এমন একটা ঘনবস্তু যার তল একটা, এর একটাই তল, এর নাম কি? এর নাম হচ্ছে গোলক। তাহলে এখানে আমি লিখতে পারি গোলক। গোলক যেমন উদাহরণ কি? ফুটবল, ফুটবলে একটাই তল, ফুটবলে সবসময় একটাই সাইড মাটির সাথে থেকে থাকে, তো সেক্ষেত্রে গোলকের একটাই তল থাকে, তাই অ্যান্সার হবে গোলক। পরেরটা 2 নম্বর কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, বহুত ইজি কোশ্চেন বলেছে। একটা নিরেট অর্ধগোলক আছে, অর্ধগোলক মানে হাফ সার্কেল, তো এর সমতল কোনটা? এটা তো সমতল না, এটা তো বক্রতল, ব্যাকা। সমতল কটা? এটা, এখান থেকে সমতল আছে, তাহলে সমতল সংখ্যা কোনটা? 1, অ্যান্সার আসছে কটা? একটি। নেক্সট 32, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r এবং হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? নিরেট অর্ধগোলক আছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ছবিটা আঁকি একবার, এটা একটা অর্ধগোলক, এর ব্যাসার্ধ, এখান থেকে ব্যাসার্ধ আছে হচ্ছে 2r, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে ড্যাশ পাই আর স্কয়ার, এখানে আমাকে কিছু একটা নাম্বার বসাতে হবে ড্যাশ, ঠিক আছে। তো সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এর সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 3 পাই আর স্কয়ার, 3 পাই আর স্কয়ার। কিন্তু এখানে আর কত আছে? আর এর জায়গায় আছে হচ্ছে 2r, আচ্ছা আমি এটাকে আর এভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ফর্মুলা 3 পাই আর স্কয়ার, কিন্তু এখানে এর যে ব্যাসার্ধ আছে সেটা হচ্ছে 2r, তাহলে আমাকে এখানে কি বসাতে হবে? 3 পাই 2r স্কয়ার, 3 পাই 2r স্কয়ার মানে 4r স্কয়ার, তাহলে 3 দুগুণী 3 4 12, 12 পাই আর স্কয়ার, তাহলে এখানে কত বসছে? 12 বসছে, তাহলে এটা অ্যান্সার আসলো 12। নেক্সট কোশ্চেন নাম্বার 33, এটা আমরা করব পেজ নাম্বার 197 থেকে। বলেছে x সমানুপাতিক 1/y, y সমানুপাতিক 1/z হলে x সমানুপাতিক কি হবে? আচ্ছা, কোশ্চেন বলেছে x সমানুপাতিক 1/y আর হচ্ছে y সমানুপাতিক 1/z। আগে এটাকে সলভ করি। এটা ধরে নি x ইকুয়ালস টু k1 1/y, k1 একটি ধ্রুবক, এটা তোমরা পাশে লিখে নেবে, ধরি k1 একটি ধ্রুবক। নেক্সট এখানে কি বলেছে? y সমানুপাতিক 1/z, y সমানুপাতিক যদি 1/z হয় তাহলে ধরে নি y ইকুয়ালস টু k2 1/z, ঠিক আছে। x ইকুয়ালস টু কি আসছে? k1 1/y আর y ইকুয়ালস টু কি আসছে? k2 1/z। তো এবার ভালো করে দেখো, এই y এর জায়গায় যদি আমরা এটা বসিয়ে দিই, কারণ এটা তো y এর ভ্যালু, y ইকুয়ালস টু কি আসছে? k2 1/z। তো এই যে y টা আছে, y এর জায়গায় যদি আমরা এই ভ্যালুটা বসাই তাহলে কি পাবো পরের লাইনে? k1 1/k2 1/z, এরকম পাচ্ছি আমরা, যে কি আসছে ঠিক y যেখানে ছিল y এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম, যেখানে y লেখা ছিল ঠিক y এর জায়গায় k2 1/z। তো পরের লাইনে কি হবে? x ইকুয়ালস টু k1 ইনটু 1/k2, আর এটা 1/z ছিল, এটা উল্টে যাবে, উল্টে কি হয়ে যাবে? z/1, এটা রেসিপ্রোকাল হয়ে গেল। তো পরের লাইনে x ইকুয়ালস টু k1/k2 ইনটু z। তো আমি যদি ধরে নিই যে k1/k2, k1/k2 ইকুয়ালস টু k3, যেটা কিনা আরেকটা ধ্রুবক, k1/k2 হচ্ছে অপর একটি ধ্রুবক, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে, আর এটা k3, আচ্ছা আরেকটা লাইন করে নিলাম, তাহলে এখানে আসছে k3z। তো পরের লাইনে কি আসছে? x সমানুপাতিক z, কারণ দেখো এটা তো সমানুপাত আছে, 1/, নেই, যদি 1/z আসতো তখন বুঝতে পারতাম ব্যস্তানুপাতে আছে, কিন্তু এখানে এরকম ভাবে আছে x সমানুপাতিক z। তাহলে এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছিল x, হ্যাঁ এরকমই দিয়েছিল কোশ্চেনে যে x সমানুপাতিক কি হবে, যে 1/z হবে না z হবে, আমরা পাচ্ছি z, তো x সমানুপাতিক হচ্ছে z। নেক্সট পরেরটা, পরের কোশ্চেনে খুব সহজ কোশ্চেন দিয়েছে,
কোশ্চেন বলেছে x সমানুপাতিক যদি y হয় তাহলে x টু দি পাওয়ার n সমানুপাতিক কি হবে? খুব সহজ, এটা x সমানুপাতিক y যদি হয় x সমানুপাতিক x টু দি পাওয়ার 1 n সমানুপাতিক y টু দি পাওয়ার n হবে। মানে নেক্সট কোশ্চেন, x সমানুপাতিক y এবং x সমানুপাতিক z হলে y প্লাস z সমানুপাতিক কি হবে? আচ্ছা নেক্সট এখানে আমি এখানে করছি, বলেছে x সমানুপাতিক y আর x সমানুপাতিক z যদি হয়। আচ্ছা তাহলে এক্ষেত্রে কি আসছে, এখানে x k1 y, আমি ধরে নিই k1 একটি ধ্রুবক, সেক্ষেত্রে y k1z, আর এক্ষেত্রে x k2 z। তো আমি ধরে নিলাম যে k2 একটি ধ্রুবক যেখানে x এর সাথে গুণ করে z আসছে। এই আমরা জানি যে সমানুপাতিক তুললে এখানে আমাকে ধ্রুবক আনতে হয়, ভেদ চ্যাপ্টারের অঙ্ক এটা। তো সেক্ষেত্রে সমানুপাতিক তুলে আমি এখানে k2 এনেছি, এখানে সমানুপাতিক তুলে k1 এনেছি। k1 আর k2 একটি ধ্রুবক, এটা আমরা লিখে নেবো যে ধরি k1 এবং k2 একটি ধ্রুবক। তো এটাকে যদি আমি ইকুয়েশন 1 ধরি আর এটাকে যদি আমি ইকুয়েশন 2 ধরি আর যদি আমি এগুলোকে প্লাস করে দিই তাহলে কি পাবো? দেখো x k1, এর পাশে কি পাচ্ছি x k2, আর এখানে কি থাকছে দেখো y প্লাস z। ঠিক আছে, তো নেক্সট লাইনে আমি যদি x কমন নিই তাহলে কি আসছে দেখো k1 প্লাস k2 ইকুয়ালস টু y প্লাস z। তো পরের লাইনে আমি যদি k1 প্লাস k2 এর জায়গায় k3 লিখে দিই, যেটা কিনা আরেকটা ধ্রুবক, যেটা আমি k1 প্লাস k2 করে পাচ্ছি, আর এর পাশে যেমন আছে এর পাশে কিছু চেঞ্জ করবো না, y প্লাস z যেমন আছে y প্লাস z ই থাকবে। তো পরের লাইনে আমি লিখতে পারবো যে x সমানুপাতিক y প্লাস z, কারণ এটা k3 টাকে আমি ধ্রুবক সরিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে আমাকে কি জিজ্ঞেস করেছিল y প্লাস z সমানুপাতিক কি হবে? তাহলে আমার এটা অ্যান্সার হবে y প্লাস z সমানুপাতিক x। শেষ 32 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 36, এটা আমরা করব 205 পেজ থেকে। বলেছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের, অ্যান্সার হবে অংশীদারি কারবার দু ধরনের। অংশীদারি কারবার দু ধরনের কি কি? একটা হচ্ছে সরল, একটা হচ্ছে মিশ্র, যেটা আমরা পরে প্রশ্নতেই বুঝবো। যেমন বলেছে দেখো পরে কোশ্চেনটা কি বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসার অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে, তাকে বলে সরল অংশীদারি কারবার। আর নেক্সট কি বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলে ড্যাশ অংশীদারি কারবার বলে, তাকে মিশ্র বলে। এবার সরল আর মিশ্রটা আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই। মনে করো আমরা কিছু কিছু ম্যাথে এরকম পেয়েছিলাম যে এ আর বি ব্যবসা করতে এসছে, যারা এ 5,000 টাকা দিয়েছে, বি 6,000 টাকা দিয়েছে, বি সারা বছর ব্যবসা হওয়ার পর কিছু লাভ হয়েছে, এরকম ম্যাথ করেছিলাম। যে ক্ষেত্রে এ এর টাকাটা পুরো বছর ছিল, বি এর টাকাটা বছরের শুরুতেই দিয়ে দিয়েছিল। কোশ্চেন এমন ছিল যে বছরের শুরুতে এ আর বি দুজন মিলে ব্যবসা শুরু করলো 5,000 টাকা এরকম টাকা। এগুলো হচ্ছে সব সরল গ্রুপের মধ্যে পড়ে, সরল অংশীদারি কারবার। কিন্তু শেষের দিকে কিছু কোশ্চেন এমন ছিল যে এ আর বি দুজন মিলে ব্যবসা করতে হলো, বছরের শুরুতে এ দিয়েছিল 20,000 টাকা, সাপোজ এ দিয়েছিল ধরো সাপোজ 30,000 টাকা, সি 6 মাস পরে ছিল, এরকম কোশ্চেন সি 6 মাস পরে সে ও দিয়েছে হয়তো 20,000 টাকা। তো যখন কেউ বছরের মাঝখানে ব্যবসা ঢুকে যায়, ঠিক আছে, বছরের মাঝখানে, যেমন একটা তোমাদের একটা ম্যাথ আছে না পিটার বলে একটা ম্যাথ, ওটা ওরকম টাইপের। তো যে কোনো ম্যাথ গুলো যে যখন মাঝখানে কেউ নাম্বার চলে আসছে, যে 6 মাস পর ব্যবসা এসছে, 3 মাস পর ব্যবসা এসছে, 6 মাস পর ব্যবসা শেষ চলে গেছে, তো ওই ধরনের ব্যবসাগুলোকে মিশ্র গ্রুপের মধ্যে পড়ে। তো সরল মানে কি, বছরের শুরুতে দুজন মিলে একসাথে ব্যবসা শুরু করবে, একদম সহজভাবে ব্যবসা করে বছর শেষে লাভ হবে, টাকা ভাগ করে নিয়ে নেবে। মিশ্র মানে কি, বছরের মাঝখানে ঢুকবে, এর টাকা 12 মাস কেটেছে, এর টাকা 9 মাস কেটেছে, এরকম টাইপের ঝামেলার যে অঙ্কগুলো, সেগুলো সব মিশ্র গ্রুপের মধ্যে পড়ে। তো অংশীদারি কারবার দু ধরনের বেসিক্যালি, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে মিশ্র, এটাই। নেক্সট কোশ্চেন নাম্বার 39, এটা আমরা করব 219 নম্বর পেজ থেকে। একটি সরল রেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরল রেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। যদি একটা এরকম বৃত্ত থাকে, একটা বৃত্ত আছে, এখানে ও কেন্দ্র আছে, একটা লাইন এভাবে বেরিয়ে গেছে একে পার করে, এ আর বি। তো এই লাইনটার নাম কি? এটা কিন্তু স্পর্শক নয়, এটাকে বলে ছেদক, যে সিম্পলি ছেদ করে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এর নাম কি? এর নাম হচ্ছে ছেদক, ছেদক। আর যদি এইখান থেকে এরকম টাচ করে বেরিয়ে যেত, জাস্ট টাচ করে, তখন স্পর্শ করে বেরিয়ে যেত, স্পর্শক বলবো, ঠিক আছে। নেক্সট, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির মধ্যে সর্বাধিক কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? ট্রাই করে দেখি। দুটো বৃত্ত আছে যারা দুজনকে টাচ করেনি, একটু দূরে আছে, একটু দূরের দিকে আছে, ঠিক আছে। তো এর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কটা স্পর্শক আঁকা যাবে, যেটা দুজনই স্পর্শক হবে? তো একটা আমি ট্রাই করি, এখান দিয়ে যাচ্ছে, আচ্ছা গেল, একটা নিচে দিয়ে গেল, ঠিক আছে, একটা স্পর্শক। আর একটা স্পর্শক এইভাবে যেতে পারে, যে একে টাচ করে যাবে, আর একটা স্পর্শক এইভাবে যেতে পারে। তো টোটাল তাহলে কটা হচ্ছে? টোটাল হচ্ছে 4টে। বোঝা গেল? যদি দুজন দুজনকে স্পর্শ না করে তো সেক্ষেত্রে 4টে স্পর্শক আঁকা যেতে পারে। নেক্সট, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ স্পর্শক। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দিই। মনে করো যদি বৃত্তের একই পাশে
একই পাশে যদি দুটো এরকম থাকে, এরকম এরকম যদি স্পর্শক থাকে, স্পর্শকের একই পাশে দুটো বৃত্ত আছে, তখন এদেরকে বলবো সরল। আর যদি এরকম থাকে এইরকম, এটাও দুটো বৃত্তের একই স্পর্শ কিন্তু বৃত্ত দুটো দুপাশে আছে, এক্ষেত্রে এটাকে বলবো তির্যক। তো এক্ষেত্রে এটা তির্যক হবে, ঠিক আছে, সরল নয়, এটা তির্যক স্পর্শক।